মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দিন মোহাম্মদ বাবর আত্মজীবনী লিখেছিলেন, যার নাম বাবরনামা বা তুজুক-ই বাবরি। তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ সিংহ। আত্মজীবনীতে এই সিংহ বাবর তার জয়ের কথা যেমন লিখেছিলেন, তেমনই লিখেছিলেন তার পরাজয়ের কথাও, সৎ ঐতিহাসিকের মতো। বাবরনামা তৎকালীন সময়ের এক অমূল্য দলিল। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে ইতিহাসে তিনি অমর হয়ে আছেন। বাংলাদেশের ইতিহাসেও অমরত্বের দাবি করতে পারেন দেশের প্রথম এবং এ যাবৎ একমাত্র নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা অদ্ভুত সাদৃশ্য আজ খুঁজে পেলাম এই নামের ব্যাপারে, বাবরের সঙ্গে ইউনূসের। দেখুন, আমরা কেউই নিজের নাম নিজে রাখতে পারি না। রাখেন আমাদের বাবা মায়েরা, অন্য গুরুজনেরা, তারা তো আর ভবিষ্যৎ দেখতে পান না। ফলে বেশিরভাগ ক্ষেত্রে কানা ছেলের নাম পদ্মলোচন হয়ে যায়। কিন্তু বাবরের বাপ মা যেন ছেলের ভবিষ্যৎ নামকরণের সময়ই দেখতে পেয়েছিলেন এই ছেলে ভবিষ্যতে কি হতে যাচ্ছে। বাবর একেবারে সত্যি অর্থেই সিংহ হয়ে উঠেছিলেন। আর এই বিষয়ে বাবরের সঙ্গে ইউনূসের অদ্ভুত মিল। ইউনূসের বাপ মা যেন ছেলে ভবিষ্যতে শান্তির নোবেল পাবে এটা নামকরণের সময়ই বুঝতে পেরেছিলেন। কথাটা এজন্য বলছি যে ইউনূস একটি আরবি ও হিব্রু মূলের ছেলেদের নাম, যার অর্থটা কি জানেন? শান্তির প্রতীক। এই শব্দটির আরও এক অর্থ আছে, সেটি একটি পাখির নাম। পাখিটি আমাদের খুব চেনা পাখি, ঘুঘু পাখি। বাংলায় ঘুঘু কিন্তু খুব প্রিয় বা সম্মানজনক পাখির নাম নয়। যদিও ঘুঘু হচ্ছে পায়রা জাতের পাখি, তবে শান্তির প্রতীক হিসেবে পায়রা ওড়ানো হয়, ঘুঘু পাখি কেউ ওড়ায় না। বাংলায় খুবই খচ্চর ধরনের মানুষকে, যেসব মানুষ খুব খচ্চর, তাদেরকে ঘুঘু বলা হয়। প্রতিবেশীদের মধ্যে ঝগড়াঝাটি হলে হামেশাই ব্যবহার করা হয় একটি গালাগাল, তোর ভিটে ঘুঘু চড়াবো, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনূসের নামের এই দুটি অর্থই অদ্ভুতভাবে সত্যি হয়ে গেছে। প্রথমে দেখুন, শান্তির নোবেল পেয়েছেন, পেয়ে শান্তির প্রতীক হয়েছেন। অবশ্য গ্রামীণ ব্যাংকের সৌজন্যে ঘুঘুর যে অর্থক একই রকমের মানে আছে, তার নামের আগে বসেছে চামার, সুদি, সুদখোর ইত্যাদি বিশেষণে আগেই ভূষিত হয়েছেন। তবে তার পূর্ণ ঘুঘু রূপ মানে ভিটে ঘুঘু চড়ানো রূপটি ফুটে উঠেছে বাংলাদেশে গত 18 মাসে তার প্রধান উপদেষ্টা হওয়ার সময়, এইভাবে থাকার সময়। কিভাবে বাংলাদেশের ভিটে ঘুঘু চড়িয়েছেন তিনি, আজকের প্রতিবেদনে সেই কথাগুলো বলবো। এসব কথা সবই আপনাদের জানা, তবু এক জায়গায় ডক্টর ইউনূসের সব কীর্তিকাহিনী তুলে ধরার লক্ষ্যে এই প্রতিবেদন। এটাকে একটা রেডি রেকনার হিসেবে ধরতে পারেন। যদি দু একটা কিছু ওনার আর বৈশিষ্ট্য বাদ পড়ে যায়, তবে সেটাও পরে মনে করিয়ে দেবেন কমেন্ট করে, তাহলে বুঝে যাব। আবার পরে কোনো সময় সেটা নিয়েও আরেকটি করব। ইউনূসের ঘুঘু অবদান নিয়ে বলতে গেলে প্রথমেই মাথায় আসে বাংলাদেশকে মাত্র 18 মাসেই এশিয়ার রাইজিং টাইগার থেকে তিনি দেশটাকে সফলভাবে বেগার পাকিস্তানের মানে পাকিস্তানের ভিক্ষুক ব্রাদার বানিয়ে ফেলেছেন। যেখানে আগের দিনে তত্ত্বাবধায়ক সরকাররা 3 মাসে নির্বাচন সেরে ফেলে হাত মুখ ধুয়ে বাসায় চলে যেত ঘুমোতে, সেখানে ইউনূস সাহেব গণতন্ত্রের বাল্যবিবাহ ঠেকাতে গিয়ে তার 5 গুণ বেশি সময় নিয়ে শেষ পর্যন্ত একটি মৃত সন্তান প্রসব করে প্রমাণ করলেন যে বিলম্ব করাটাও এক ধরনের সংস্কার। আর মৃত সন্তান প্রসবকেও প্রসব বলা হয়। ইউনূসের আমলে বিনিয়োগ কমেছে, দেশের রপ্তানি কমেছে, তরুণদের চাকরি নেই। এগুলোকে কেউ কেউ অর্থনৈতিক সংকট বলেন,
কিন্তু ইউনূসের ভক্তরা একে বলে ট্রানজিশন, রিফর্ম, গ্রোথলেস গ্রোথ, অর্থাৎ যে অগ্রগতিতে অগ্রগমনই নেই সেই ইত্যাদি। টাইগার মানে বাঘেরা বাংলাদেশের জাতীয় পশু তো বাঘ, তো টাইগাররা ডায়েটিং করে না, কিন্তু যখন ডায়েটে যায় তখন তাদের ওজন কমে যায়। দেশও তো ইউনূসের আমলে ডায়েটে চলে গেছে, শুধু আগে থেকে তিনি বলেননি যে এই ডায়েটটার নাম ICU প্যাকেজ, অর্থাৎ তিনি হয়তো আরও যদি কিছুদিন থাকতেন তো পুরোপুরি ICU তো পাঠিয়ে দিতেন। তবে আচ্ছা, পরের কথা পরে আসব। ইউনূস অর্থনীতির অধ্যাপক, সেজন্যেই অর্থনীতির সবার আগে ক্যাজুয়ালিটি হয়েছে, অর্থনীতিটা গেছে। দেশের বিনিয়োগ 62% কমেছে। কেউ বলেন নীতিগত ভুল, কেউ বলেন সংকট। ইউনূসের শিবির একে বলে পলিসি টাইটেনিং, পলিসি টাইট করা হচ্ছে। আর ডিম্যান্ড ম্যানেজমেন্ট, কথায় বলে টাকা নেই মানেই তো করাপশানও নেই। সুতরাং নৈতিকতার দিক থেকে বাংলাদেশের শূন্য করাপশানের কাছাকাছি যাওয়ার কথা ছিল। তবু তিনি ও তার আসিফ উপদেষ্টারা এরই মধ্যে দেখিয়ে দিয়েছেন ছিবড়ের মধ্যে থেকেও কিভাবে রস বের করতে হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আগামী রিপোর্টে নিশ্চয়ই ইউনূসের এই মহান কীর্তিটা লেখা থাকবে। তার উপদেষ্টারা তিনি কিভাবে বাংলাদেশের টাকা মেরেছেন। বাংলাদেশের লক্ষ্মী হলো পোশাক শিল্প। পোশাক খাতের আয় কমেছে, কারখানা বন্ধ হয়েছে, চাকরি উধাও। এটাকে সরকারিভাবে ব্যাখ্যা করা যায় ফাস্ট ফ্যাশন থেকে স্লো ফিউচারে তিনি গেলেন। মানে কারখানা বন্ধ, কর্মী বেকার, কিন্তু ন্যারেটিভ খুব টেকসই, অর্থাৎ দেশ এগিয়ে চলেছে। তবে কোন দিকে চলেছে এগিয়ে? খাদের দিকে, তারপরেই ঝপাং করে পড়বে। IMF-এর কিস্তি আনতে গিয়ে কর বাড়িয়েছেন তিনি, টাকা চেপে ধরেছেন। ডলার ভাসাতে গিয়ে বাজার এমন ভাসল যে এখন সবাই সাঁতার জানে, কেউ ডোবে না, শুধু ডুবে যায় মানুষের ক্রয় ক্ষমতা। হাহাকার চারদিকে। ইউনূস না এলে এটা কারো পক্ষে জানা সম্ভব ছিল? এটা তো তার একটা বড় প্রাপ্তি, দেশের মানুষকে দিয়েছেন। আগে ছিল জবলেস গ্রোথ, এখন বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ প্রবেশ করেছে গ্রোথলেস অ্যান্ড জবলেস একেবারে মিলিত যুগে। আর এই যুগের প্রতিষ্ঠাতাকে, এই যুগের প্রতিষ্ঠাতা হিসেবে ইউনূস সাহেব ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছেন। আইন শৃঙ্খলার কথা না বলাই ভালো। পালাও, জামিন নাও, রিস্ট্রাকচারে যাও, কারাগার আক্রমণ, কয়েক হাজার বন্দি পালানো, শীর্ষ সন্ত্রাসী আর জঙ্গি জামিনে বেরিয়ে গিয়ে রাষ্ট্রের প্রতি আস্থা ফিরিয়ে এনেছে, যে রাষ্ট্র জঙ্গিদের জন্যে, সন্ত্রাসীদের জন্যে, চোরেদের জন্যে, গুন্ডাদের জন্যে। মানুষ বুঝেছে জেলখানা আসলে ওপেন অফিস, দরজা জানালা সব রিফর্মের জন্য খোলা। এখানে চোর ডাকাত বদমাশরা থাকে না, থাকে রাষ্ট্রের পক্ষে বিপজ্জনক যাদের চোখ আছে, তারা হচ্ছে সেখানে থাকে। দেশের IG প্রিজন মানে কারাগারের অধ্যক্ষ তিনি নিজেই স্বীকার করেছেন 17টা জেল আক্রমণ হয়েছে, 2000-এর বেশি বন্দি পালিয়েছে, তার মধ্যে শতাধিক হচ্ছেন জঙ্গি। একে কেউ বলে নিরাপত্তাহীনতা, কিন্তু পলিসি ভাষায় ইউনূসের পলিসিতে এটা হচ্ছে ডিকম্প্রেশন অফ কার্সারাল সিস্টেম। মানে হচ্ছে শেখ হাসিনার অভিশপ্ত জমানা থেকে বেরিয়ে আসা, যে দেশে চোর, মাদক ব্যবসায়ী, ধর্ষক সবাই পালিয়ে যায়, সন্ত্রাসী পালিয়ে যায়, কিংবা জামিনে বেরিয়ে আসে, রিহ্যাবিলিটেশনে যায়, সেখানে আইনের শাসনের নতুন নাম হচ্ছে ইউনুসীয় গভর্নেন্স। সেই ইউনুসিয়ান গভর্নেন্সের মডেল। বিচার ব্যবস্থায় হঠাৎ বদলি, অদ্ভুত রায়, অস্বাভাবিক নীরবতা, সব মিলিয়ে আদালত এখন টমেটো ছুরি মারার জায়গা হয়েছে। অন্তত ট্রায়াল অ্যান্ড এরারের ল্যাবরেটরি তো হয়ে গেছে আদালত। পররাষ্ট্রনীতি
চোখ জুড়িয়ে যায়। নিজেকে তিনি বলেছিলেন বাংলাদেশকে গার্ডিয়ান অফ ওশান। সেখান থেকে তার ভবিষ্যৎ কোথায় এসে দাঁড়াচ্ছে? জেলেনস্কির ভবিষ্যতে। চীনে গিয়ে নিজেকে গার্ডিয়ান অফ ওশান টাইপ ভূমিকায় তিনি স্থাপিত করেছেন। আবার ওয়াশিংটনে গিয়ে উল্টো ভূমিকা, গণতন্ত্রের নতুন প্রফেসর তিনি। মাঝে মাঝে ব্রাসেলসে গিয়ে ব্যাখ্যা করেন যে তিনি কারো দিকে নন, চীনের দিকেও নন, আমেরিকার দিকেও নন। এ কথাগুলো মুখ ফুটে বলেন না, কাজে প্রমাণ করেন। সবার কাছে বিক্রি বাটার ব্যবস্থা আছে। তিনি কেবল প্রত্যেক পক্ষের একটা নন অ্যালাইন্ড ভিআইপি। একদিকে চীনের সঙ্গে সম্ভাব্য চুক্তি, সব করিডর, টার্মিনাল, ওই লালমনিরহাট বিমানবন্দর, তিস্তা প্রকল্পের কথা এইসব চলছে। ওদিকে দেখুন আমেরিকার সঙ্গে নিরাপত্তা, বাণিজ্য দরকার নেই, তবু বিমান কেনা 34টা 37,000 কোটি টাকা দামে। এসব তিনি করছেন। বেশি দামে আমেরিকার গম কিনবেন, তুলো কিনবেন। কেন? কারণ 1% শুল্ক কম করতে হবে, মানে ঢাকের দায় মনসা বিক্রির মতো হিসাব। দেশটা ব্যবহার হচ্ছে, কিন্তু ক্রেডিট কার্ডে নাম শুধু একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ। ধারের বন্যা। আমেরিকার অর্থনীতিটা তো বাঁচাতে হবে, অতএব বাংলাদেশ হয়ে গেল কি ইউনূসের হাতে বলির বকরা। ওয়াশিংটন, লন্ডন, জেনেভা ট্যুরে ইন্টারিম প্রধান উপদেষ্টা রুটিন এই 18 মাসে এমন ছিল, শেষ দিকে 2-3 মাস অবশ্য বেরোননি তেমন, যে এটা তার রুটিন এমন ছিল যে ঢাকাতে তিনি যেন অতিথি, আর বিদেশে তিনি হচ্ছেন গৃহকর্তা। দেশবাসী টিভিতে দেখছে বাংলাদেশ গ্লোবাল স্টেজে, আর পকেটে বাংলাদেশ কি দেখছে? পকেটে লোকাল স্টেজে, সেখানে লোডশেডিং, প্রাইস হাইক, দ্রব্যমূল্য বৃদ্ধি, মাল পাওয়া যাচ্ছে না। রোহিঙ্গা ইস্যু, করিডর ইস্যু, সামরিক সমঝোতা, বন্দর লিজ, সব কিছু নিয়ে এমন বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন ইউনূস, যেন এই সরকার 10-20 বছরের জন্য নির্বাচিত হয়ে এসেছেন। কেবল ছোট একটা ব্যাপার ভুলে গেছেন তিনি, শান্তির এই ঘুঘু পাখি। তিনি নির্বাচিত সরকার প্রধান নন, একটি ষড়যন্ত্রের সরকারের ডাকাত সর্দার। তিনি ডাকাতি করে গদি পেয়েছেন। এই সরকার আসলে কেবল ইন্টারিম কিনা সেটা নিয়ে রাজনৈতিক বিজ্ঞানে আলাদা থিসিস লেখার রসদ দিয়ে গিয়েছেন ঘুঘু ইউনূস। কাজকর্ম দেখে মনে হয় ইন্টারিম শব্দটা শুধু ইংরেজি বানানে লেখা। আচরণে একেবারে ফুল টাইম সরকার তিনি। সংস্কারের নাম করে নির্বাচনী আইন, সংবিধান, রাষ্ট্রযন্ত্র সব কিছুর ওপর এমন সার্জারি করেছেন তিনি, যার জন্যে রোগীর কনসেন্ট তো দূরের কথা, রোগীকে ঠিকমতো জানানোও হয়নি যে অপারেশন টেবিল থেকে তুমি না ফিরতেও পারো বাবা, মানে অপারেশন টেবিলেই তোমার দেহপাত হয়ে যেতে পারে। রাজনৈতিক দলগুলো একে বলছে ওভাররিচ। সমর্থকরা বলে ওভাররিচ মানে তিনি তার যা ক্ষমতা, তার যা যোগ্যতা, তার যে অধিকার, সেই অধিকারের বাইরে গিয়ে কাজ করা। তার সমর্থকরা বলছেন কি এটা খুব সাহসী সংস্কার। আর সাধারণ মানুষ তারা কি বলে? তারা বলে আগেই ভালো ছিলাম, এখন গেলাম। পেটে খেলে পিঠে সয়। ইউনূসের আমলে পেটেও খাবার নেই, পিঠেও মার পড়ছে। নির্বাচন 2 বছর না 5 বছর না 50 বছর, কতদিন পরে হবে তো কেমন করে হবে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে সরকার এত ব্যস্ত ছিল গত 15-16 মাস যে কখন যে নিজেই ক্ষমতায় থাকার নৈতিক ম্যান্ডেট হারিয়েছে সেটা দেখার সময়ও পায়নি। এবার আসি ইউনূসের জামাতি অবতার নিয়ে 2-4 কথায়। দাড়ি গোঁফহীন ইউনূস সাহেব, যিনি 2012 সালে উগান্ডায় সমকামিতার অধিকার সমর্থনে 3 জন নোবেল বিজয়ীর সঙ্গে একত্রে জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছিলেন, বাংলাদেশের ইসলামপন্থীদের রাগের লক্ষ্যবস্তু হয়েছিলেন তখন। এখন রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে সেই ইউনূস জিন্না টুপি মাথায় চাপিয়ে ইসলামের রক্ষক অবতার নিয়ে হাজির হয়েছেন। মেয়ে মনিকার সঙ্গে মিলে
সাং ফর হোপ ফাউন্ড করে সমকামিতা সেলিব্রেট করতেন। জর্জ সোরসের লিবারেল নেটওয়ার্কে LGBTQ বা সমকামিতার অ্যাডভোকেসি করতেন, তার দালালি করতেন। আজ সেই ইউনুস জিন্দা আলীর মুরিদ হয়ে দেশকে ইসলামী রিফর্মের নামে জামাতি কানুনের লেকচার দিচ্ছেন। সমকামিতার উগ্র সমর্থক থেকে হঠাৎ ইসলামী অনুশাসনে লং জাম্প, পারলে দাড়ি গোঁফ রাখতেও যেন আপত্তি নেই, এতটাই উত্তরণ। ঘুঘু নামের কি অসাধারণ সার্থকতা ভাবুন তো একবার। এই সমকামিতা সমর্থককে ইসলামের রক্ষক হিসেবে দেখলে বিস্ময় জাগে, এই ইউনুস কি সেই ইউনুস? আমাদের শচীন কর্তার মতো গানের সেই লাইনটার মতো মনে পড়ে যে তুমি কি সেই তুমি, তুমি আর নেই সে তুমি। পুরনো দস্তাবেজে এখনও জলজল করছে তার LGBTQ প্যাট্রন পরিচয়। কিন্তু ইউনুসের নতুন ফ্যান বেস হয়েছেন কারা? সেই ইসলামপন্থীরা, জামাতিরা। আসলে ক্ষমতা পেতে, ক্ষমতায় থাকতে ইনি পারেন না, হেন কাজ নেই। আইনের বদলে মবের রাজত্ব কায়েম করেছেন শান্তির প্রতীক এই ঘুঘু পাখি। ইউনুস রাজত্বে মব লিঞ্চিং 400% বেড়েছে। আগস্ট 2024 থেকে জুন 2025-এ 185 জন মব লিঞ্চিংয়ে খুন হয়েছে। এটা পুলিশের হিসাব, আসলে আরও বেশি। আহত 281। মবের নতুন নাম অধিকার আদায়ের জন্য জনগণের প্রেশার গ্রুপ। আন্তর্জাতিক রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ তারা বলছে বাংলাদেশ মবের মুলুক, যেখানে ছাত্ররা পুলিশকে থানা শুদ্ধ জ্বালিয়ে মারে, জাতীয় পার্টির হেডকোয়ার্টার পুড়িয়ে দেয়, অন্য দলের আওয়ামী লীগের অফিস দখল করে, আর সরকার বলে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এই জন্য তাদের ইনডেমনিটি দেওয়া দরকার, সেটা দেয়। জুলাই রেভলিউশনের অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কেস ফাইল হবে না, ফলে 3,000 পুলিশ শহীদ হলেও তদন্ত নেই, বিচার নেই। ইউনুস রাজত্বে মব জাস্টিস এখন নিউ নর্মস। আইনের শাসনের বদলে স্ট্রিট জাস্টিস, রাস্তার আইন। ইউনুসের রিফর্মের এটাই হচ্ছে বড় সাইড এফেক্ট। চিফ জাস্টিস ওবায়দুল হাসান ছাত্র মবের চাপে পদত্যাগ করেন। সঙ্গে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের 5 শীর্ষ বিচারপতি। সব মিলিয়ে জুডিশিয়ারি রিস্ট্রাকচারিংয়ের নামে জোর করে ক্লিন সুইপ করা। পদ ছেড়ে দাও নইলে মজা বুঝবি। পদ ছেড়েছেন তারা, তারপরেও পরিত্রাণ নেই। বিচারপতিদের কোমরে দড়ি বেঁধে জেলখানায় আটক রাখা হয়েছে। জামিন নেই। স্বামী চিন্ময় দাসের সঙ্গে এক লাইনে আছেন তারা, জামিন চলবে না, দেশের পক্ষে বিপজ্জনক। ছাত্র লিডার আসিফ মাহমুদ ফেসবুকে কল করে কোর্টে ভিড় জমায়। আইন উপদেষ্টা আসিফ নজরুল রেজিগনেশন লেটার নেওয়ার জন্যে জোর করে সেখানে বসে থাকেন, তিনি নেন সেগুলো। এটাই ঘুঘু ইউনুসের ডেমোক্রেটিক রিফর্ম। সুপ্রিম কোর্টে মিটিং চলাকালীন প্রোটেস্টাররা ঘিরে ফেলে, বিচারপতিরা পদত্যাগ করে। তারপর ইউনুস সরকার নিজের পছন্দ মতো বিচারপতি বসায় সুবিধা মতো রায় পাওয়ার জন্যে। হাসিনার আমলের চেয়ে এই আমল কতটা উন্নত, এটা উত্তর খুঁজতে গেলে হয়রান হতে হবে ইতিহাসকারদের। এই মডেলে আদালত এখন স্টুডেন্ট অ্যাপ্রুভড, যেখানে রুল অফ ল নেই, রুল অফ মব চলে। অল ক্রেডিট গোজ টু মোহাম্মদ ইউনুস, ঘুঘু ইউনুস। মাঠে ছাত্ররা, রাস্তায় মানুষ, টিভিতে টক শো, বিদেশে থিঙ্ক ট্যাঙ্ক, সবাই মিলে এখন একটা জিনিস বোঝার চেষ্টা করছে, 18 মাসে যা যা হয়েছে তা কি আগের 15 বছরে হওয়া সেই ভুলের কত গুণ বেশি। নীতি নির্ধারক যারা, তারা বলেন এরকম লেবার পেন, এটা প্রসব বেদনা। ভুক্তভোগীরা কী বলেন নরক যন্ত্রণা। যারা একসময় ইউনুসকে দেখেছিল মসিহা হিসেবে, তারা এখন তাকিয়ে আছে আল্লাহ কবে এই ইবলিসের হাত থেকে বাঁচাবে তাদের।
সংস্কারের এই পরীক্ষাগারে আর গিনিপিগ হয়ে থাকতে পারেনি বাংলাদেশের মানুষ। মানুষের কাতর প্রার্থনায় ঘুম ভেঙেছে অবশেষে আল্লাহ তাআলার। হঠাৎই এমন বদল হলো যা অবিশ্বাস্য। তারেক রহমানের বিএনপি দলের এই বিপুল বিজয় প্রমাণ করল আল্লাহ একেবারে ভুলে যাননি বাংলাদেশের মানুষদের। ইউনূস বিদায় নিয়েছেন, তবে তারেক সরকারের মাথায় কিন্তু কাঁটার মুকুট। যমুনা খালি করে ঘুঘু ইউনূস তার গুলশানের বাড়িতে গেছেন। শুনছি প্যারিসে যাবেন দু একদিনের মধ্যে। তারেক সাহেব উঠবেন গেছে যমুনায়। জানি না শান্তি সস্তায়নের কোনো বিধানে তারেক সাহেবের বিশ্বাস আছে কি না। থাকলে একবার যমুনা থেকে জিন তাড়াবার ব্যবস্থা করে তারপর যাবেন সেখানে।